ক্রাইম পেট্রোল দস্তাকে আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাই। আমি তো এমনিতেই বাঁধা আছি। কথা বলা বারণ। একটা হিন্ট তো দাও। এটা তো ছুরি মনে হচ্ছে। এটা তো ছুরি। এইভাবেই প্রাণ নেবে নাকি? সে তো নেবই। চোখ বাঁধা হোক বা পেছন থেকে বাঁধা, এর একটাই অর্থ আপনি নিজেকে সামলান, না হলে আপনার সাথে যে কোনো কিছু হতে পারে। সামনের মানুষটি আপন হোক বা পর, সে শত্রুও হতে পারে, আর আপনি অজান্তেই নিজের প্রাণটা তার হাতে তুলে দিলেন। অগস্ট 2010, বড়োদরা, গুজরাট। এই শশাঙ্ক, ব্যাস এই 2 মিনিটের মধ্যেই রেডি হয়ে যাবো। আরে শোন মনীষ, আজ আমি জগিং এ যেতে পারবো না রে। নো ওয়ে। দেখ, এমনিতেই তো তুই স্লো মোশনে জগিং করিস, তারপরে আবার ঢং করছিস। আরে না ভাই, সরি, অ্যাকচুয়ালি আমার মাকে আজ যোগার ক্লাসে নিয়ে যেতে হবে। তাতে কি হয়েছে? দেখ, আমরা জগিং করি, ফটাফট একটা রাউন্ড মেরে দেবো, তারপর তুই নিয়ে যা আন্টিকে যোগা ক্লাসে। আরে দেখ ভাই, আজ ছেড়ে দে না, আজ ক্যান্সেল করি, কাল দেখা করবো আরামসে। নো ওয়ে ডুড, নো। দেখ, আসতে তো তোকে হবেই, ফিটনেসের সাথে নো কম্প্রোমাইজ। চল, আমি তোর জন্য ওয়েট করছি ওখানে। ওকে, পার্কে দেখা হচ্ছে। হাই। হাই। হ্যাঁ শিবানী, আমি জগিং করতে এসেছি। তুমি শুয়েছিলে বলে আমি না বলেই চলে এসেছি। কি? না না, আমি কোনো কাগজওয়ালাকে ডাকিনি। না না, আমি কাউকে পেমেন্টের জন্য ডাকিনি। শোনো, কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে। কেউ দরজায় দাঁড়িয়ে থাকলে বলো 1 ঘন্টা পরে আসতে, ততক্ষণ আমি ফিরে আসবো। আর দরজা একদম খুলবে না, ঠিক আছে? আমি 1 ঘন্টার মধ্যে আসছি। বাই, লাভ ইউ। কেমন আছিস ভাই? ফ্যান্টাস্টিক ইয়ার, তুই কেমন আছিস? এই চলছে, কোনো প্রবলেম? আরে না ইয়ার, কয়েকজন এসছে ফ্ল্যাটে নিউজ পেপারে বিল নিয়ে পয়সা চাইতে। আরে শিবানীটাও না শুধু শুধু টেনশন করে। আরে কেন করবে না বল, এখন তো সময়টাই এরকম। ওই হ্যাঁ, ওই পড়েছিলাম আমি নিউজ পেপারে, ভীমা গ্যাংয়ের 12তম শিকার। জানি না দেশটার কি হবে। আমিও সেক্রেটারির সাথে এ ব্যাপারে কথা বলেছি। হ্যাঁ। আরে ভাই, বুঝতে পারি না এই পুলিশরা ভীমা গ্যাংকে ধরতে পারে না কেন। আরে তুই পেপারে পড়িসনি? খুনির কোনো ফিঙ্গারপ্রিন্ট নেই। হয় 7টা বেজে গেল রে, মায়ের ক্লাসের সময় হয়ে গেছে, আমি এবার আসি। হ্যাঁ চল, আমি তোকে ছেড়ে দিচ্ছি, চল। ওকে। দাঁড়া, আমি 1 মিনিটের মধ্যে আসছি। ওকে, নো প্রবলেম। ভাই, টোস্ট বানিয়ে খেতে হবে। আর এমনিতেও শিবানীর শরীর 2-3 দিন ধরে ভালো না। ও নাথিং সিরিয়াস না? না না, সব ঠিক আছে। ওকে। এবার সকাল সকাল ওকে বিরক্ত করে কি হয় বল? শিবানী, শিবানী, The number you have dialed switched off. শিবানীটা না ফোন সুইচ অফ করে শুয়েছে। শ্যে।
আরে মনীষ বাবু, আজ এত তাড়াতাড়ি, তাও আবার এইভাবে? আরে ভাই, বউ সুইচ অফ করে শুয়ে পড়েছে, আর বাড়ির ডুপ্লিকেট চাবি আমি এখানেই রেখে গেছিলাম, সেটাই নিতে এসেছি। শিবানী, 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 শিবানী। শিবানী, 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 শিবানী। কিছু পাওয়া গেল? শিবানী আমাকে ফোন করেছিল যে দুটো লোক এসেছে পেপারের বিল চাইতে। আমি ওকে বলেও ছিলাম যে দরজা না খুলতে। আপনি ঘরের চাবি সাথে নিয়ে যাননি? চাবি আমি অফিসে ফেলে এসেছিলাম। আমি শিবানীর মোবাইলে ফোনও করেছিলাম, কিন্তু ওর ফোন সুইচ অফ বলছিল। স্যার, শিবানী দেবীর মোবাইলের কোনো ট্রেস নেই, এখনো সুইচ অফ। যখন আপনি জগিং করতে বেরোলেন কটা বাজে তখন? 6:30। আমি শিবানীকে জাগাইনি, কারণ গত কতদিন ধরে ওর শরীর ভালো ছিল না। এনারা আপনার বাবা মা? আগে হ্যাঁ। আর আপনার স্ত্রীর বাবা মা? ওনারা মুম্বাইতে থাকেন, এই এলো বলে। স্যার, রোজকার মতোই কাগজওয়ালা এসেছিল মনীষবাবুর ফ্ল্যাটে, কিন্তু ওর সাথে তো আর কেউ ছিল না স্যার। তুমি সারাক্ষণ তোমার ঘরে ছিলে? হ্যাঁ স্যার, আমি সারাক্ষণই আমার ঘরে ছিলাম। জেগেছিলে? হ্যাঁ স্যার। 1 মিনিটও এদিক ওদিক যাওনি? স্যার, মাঝে মধ্যে 1-2 বার বাথরুমে গেছিলাম স্যার। তার মানে ওই সময় তোমার ঘর খালি ছিল, যে কেউ ঢুকতে পারতো, রাইট? শিবানীর গয়নার খুব শখ ছিল। প্রায় 10-12টা সেট ছিল ওর কাছে, বালা, নেকলেস। ক্যাশ? 2 লাখ। ঘরে 2 লাখ টাকা ক্যাশ? ওই আসলে একটা এফডি ম্যাচিওর হয়ে গেছিল, আমরা সেটা তুলি। গাড়ি কেনার প্ল্যান ছিল। স্যার, আমরা ফিঙ্গারপ্রিন্ট নেওয়ার পুরো চেষ্টা করছি, কিন্তু কোনো টাচ করা জিনিসেই কিছুই নেই স্যার। প্রফেশনাল খুনি মনে হচ্ছে। গলা কাটা হয়েছে। আপনি শিওর? না, প্রথমে শ্বাসরোধ করা হয়েছে, তারপর গলা কাটা হয়েছে। মানে লাশের গলা কাটা হয়েছে? ঠিক বলতে পারবো না, শ্বাসরোধ করাও হয়েছে, আবার গলা কাটাও হয়েছে। সম্ভবত মেয়েটার হাত বাঁধা ছিল। মানে? এই দেখুন, দুটো হাতেই দাগ রয়েছে। কিন্তু স্যার, সিন অফ ক্রাইমে দড়ির মতো কিছুই পাইনি যা দিয়ে হাত বাঁধা যায়। টাইমিং? 5-6 ঘন্টা আগে। কোনো ফিঙ্গারপ্রিন্টস? নো, না তো ছুরিতে কোনো চিহ্ন আছে, না গলায় কোনো চিহ্ন আছে, আসলে কোথাও কোনো চিহ্ন নেই। স্যার, এই ভীমা গ্যাং গত 6 মাসে 12টা খুন করেছে, আর প্রতিবার বড় লোকদের ঘরেই হয়েছে। যেখানে প্রচুর গয়না আছে সেখানেই খুন করা হয়েছে। আর প্রতি কেসেই প্রথমে শ্বাসরোধ করা হয়েছে, তারপর কাটা হয়েছে। আর এটা প্রথম কেস যে ভীমা কোনো চিহ্ন ছেড়ে গেল। ইয়েস স্যার। হিসাবে কোথাও ভুল হচ্ছে প্যাটেল, 2-এ 2 4 করা যাচ্ছে না। শিবানীর মৃত্যুর খবর পেয়ে তার বাবা মা এবং ভাই প্রশান্ত
তাড়াতাড়ি মুম্বাই থেকে বড়োদরা চলে আসে। সবাই শোকে স্তব্ধ হয়ে গিয়েছিল। শশাঙ্ক, তোর কথা আমার মানা উচিত ছিল ভাই। জগিং ক্যান্সেল করে দিলে এই সব তো আর হতো না। নিজেকে এইভাবে দোষ দিয়ে আর কি লাভ মনীষ? শিবানী তো আর কখনোই ফিরবে না। ভাগ্য বাবা, ভাগ্য। আমাদের ভাবা বা বলাতে কি আসে যায়? আমি কতবার বলেছি ওরা আমাদের সাথে থাকুক, আমাদের সাথে থাকলে তো শিবানীকে একা থাকতে হতো না, আমি তো থাকতাম না ওর সাথে। আপনাদের জন্যই তো আমার মেয়েটা আপনাদের থেকে আলাদা ছিল। আমার মেয়েটাকে আপনারা খুব বিরক্ত করতেন, আমার মেয়েটাকে আপনারা খুব বিরক্ত করতেন। বেয়ান প্লিজ, পুরনো কথা কেন তুলছেন? মিথ্যে দোষারোপ করা খুব সহজ। আমার মেয়ে আমার কাছে থাকলে ও আজ বেঁচেও থাকতো আর খুশিও থাকতো। আপনি ভুল বলছেন। শিবানী আর আমার মধ্যে সব ঠিক হয়ে গেছিল, খুব ভালোভাবে ছিলাম আমরা। আমি নাক গলাতে চাই না, কিন্তু সেই পুরনো কথা টেনে আর কি লাভ? আমাদের এখন একটাই প্রার্থনা করা উচিত যে সেই গ্যাংটা যেন ধরা পড়ে, যেটা শিবানী বৌদিকে আমাদের থেকে কেড়ে নিয়েছে। পুলিশ এলাকার সব নিউজপেপারওয়ালাকে জেরা করতে থাকে, নানা জায়গা থেকে ইনফরমেশন জোগাড় করতে শুরু করে, পুরো দমে চেষ্টা চালাতে থাকে। স্যার, আশ্চর্যের ব্যাপার, আমাদের কোনো খোঁচড়ি ভীমা গ্যাংয়ের ব্যাপারে কোনো খবরই দিতে পারছে না। শুধু এই কেসটার ব্যাপারেই বলতে পারছে না প্যাটেল। ঠিক বুঝলাম না স্যার। লাস্ট 12টা কেসের ফাইল খুলে দেখো, ভীমা গ্যাং কোনো কেসেই কোনো চিহ্ন ছেড়ে যায় না, কোনো ব্রেসলেটও না। তাহলে এইবার কেন চিহ্ন ছেড়ে গেল? ধস্তাধস্তিতে খুলে গেছে হয়তো। ডাউটফুল, কোনো প্রুফ নেই। হাত বাঁধা অবস্থায় মেয়েটি ধস্তাধস্তি করবে কি করে? আর যদি ধস্তাধস্তি হতো তাহলে মেয়েটা চেঁচাতো, আশেপাশে লোক শুনতে পেত। স্যার, কেউ শোনেনি, আমি নিজে সকলের সাথে কথা বলেছি। এটা ভীমা গ্যাংয়ের কাজ নয় প্যাটেল। কার কাজ হতে পারে? কোনো ধূর্ত লোক হবে, যে কোনো আঙুলের ছাপ ছেড়ে যায় না কিন্তু ব্রেসলেট ছেড়ে দেয়। খুনি এমন কোনো লোক হবে যে শিবানীর সব গয়নার ব্যাপারেও খবর রাখতো আর শিবানীর ব্যাপারেও। ইম্পসিবল। আমি এমন কাউকে জানি না যে আমার ফিনান্সিয়াল কন্ডিশন জানে বা যে আমার স্ত্রীকে খুন করতে পারে। হয়তো আপনি জানেন না, কিন্তু আপনার স্ত্রীর সাথে এমন কোনো লোকের আলাপ থাকতেও পারে। আপনি আমার স্ত্রীকে সন্দেহ করছেন ইন্সপেক্টর? ওর ক্যারেক্টারে ডাউট করছেন? স্যার, আপনার কোথাও ভুল হচ্ছে। আমার বোন আমার কাছে সবকিছুই খুলে বলতো। হ্যাঁ, মনীষ আর শিবানীর মধ্যে প্রবলেম ছিল ঠিকই, কিন্তু ও অ্যাফেয়ার কখনোই করতো না। মনীষ, প্রতিবার কি করে আমি ভুল হতে পারি? মা নয়, বাবা নয়, তুমিও নয়, আমি ভুল প্রতিবার। শিবানী, তুমি যখনই ভুল করো না, কোনো ভুল একবারও এগ্রি করো না, একবারও সরি বলো না। দ্যাটস নট ট্রু মনীষ, এটা ভুল। আর যদি তোমার মনে হয় যে আমি ঠিক আর ভুলের মধ্যে পার্থক্য করতে পারি না, তাহলে ঠিক আছে, তুমিই কোনো সলিউশন বের করো। শোনো শোনো, তোমরা আমার কথাটা মন দিয়ে শোনো। দেখো, তোমরা দুজনে কিছু সময়ের জন্য নিজেদেরকে সময় দাও, একটু স্পেস দাও। হয়তো বাবা মা আছেন বলে তোমরা একটু টেনশনে আছো। হ্যাঁ প্রশান্ত, তুমি এটা বলতে চাইছো আমার বাবা মায়ের এখানে থাকা উচিত নয়? আমি শুধু এটাই বলতে চাইছি যে কিছু সময়ের জন্য তোমরা নিজেদেরকে সময় দাও। দেখো, একে অপরকে জানার জন্য, বোঝার জন্য প্রাইভেসি খুব দরকার ভাই। 3 বছর ধরে এই ঝামেলা চলতে থাকে, তারপর ওদের সম্পর্কটা আস্তে আস্তে ঠিক হয়ে যায়। ওদের দুজনের মধ্যে তৃতীয় কেউ আসতেই পারে না অফিসার। আমি ওকে খুব ভালোবাসতাম, আর ও আমাকে, শুধু আমাকে। বিয়ের আগে কারোর সাথে কোনো ঝামেলা? আমার বোন স্কুল টিচার ছিল অফিসার, ওর কারোর সাথে কোনো ঝামেলা ছিল না।
মিস্টার মনীষ, আপনার অফিসে কারোর সাথে কোনো সমস্যা? আমার অফিসের সঙ্গে শিবানীর কোনো যোগাযোগ ছিল না। ওই যে শশাঙ্ক, আপনার জগিং পার্টনার, হ্যাঁ, সেদিনও আমার সঙ্গে জগিংয়ে ছিল। প্রথমে তো জগিং করতে আসতে চাইছিল না, পরে রাজি হয়ে গেল। ও আমার খুব ভালো বন্ধু স্যার। খুব ভালো বন্ধু অনেক সময় বড় শত্রুও হয়ে উঠতে পারে মিস্টার মনীষ। আপনি বলছেন এই খুনের পেছনে আমার হাত রয়েছে? আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? ওটাই না, এখনো তো হয়নি। তবে আমাদের মাথা খারাপ হলে আপনি এই চেয়ারে বসে থাকতে পারবেন না। আমি যেমন আপনাকে গলা নিচু করে প্রশ্ন করছি, তেমনি আপনিও আরও নিচু গলায় উত্তর দিন। মনীষ আমার বন্ধু, আর ওর ওয়াইফ শিবানীও আমার বন্ধু ছিল। ওই দিন আপনার জগিংয়ে যাওয়ার ইচ্ছা ছিল না, তাও গেলেন? আগে মনীষ জোর করেছিল। আপনি কি জানতেন শিবানীর ঘরের দরজায় কিছু লোক কাগজের বিল নিয়ে দাঁড়িয়েছিল? আগে হ্যাঁ, মনীষ আমাকে বলেছিল। ওকে শিবানী কল করেছিল। কটার সময়? এই প্রায় সকাল 7টার সময়। সকাল 6:30টার সময় আপনি মনীষকে ফোন করে বলেছিলেন যে আপনি জগিংয়ে যাবেন না। স্যার, স্যার প্লিজ, আর কতবার আমাকে এই একই প্রশ্নের উত্তর দিতে হবে? যতবার জিজ্ঞাসা করব। ওকে, আমি সেদিন সকাল 6:30টায় মনীষকে ফোন করেছিলাম এটা বলার জন্য যে আমি জগিংয়ে যেতে পারবো না। কিন্তু শেষ অবধি আপনি জগিংয়ে গেলেন? হ্যাঁ, আমি গেছিলাম। এখন আপনি যেতে পারেন, খুব তাড়াতাড়ি আবার দেখা হবে। প্যাটেল, এর ফোন কল চেক করো। শিবানীর ফোন কলগুলোর সাথে চেক করো, ম্যাচ করো, দেখো কোনো কানেকশন ছিল কিনা। এখানে খুব বড় একটা ক্রস কানেকশন হয়েছে। টেলিফোন ডিটেলস চেক করা হলো, আর যখন শশাঙ্ক, শিবানী আর মনীষের ফোন ডিটেলস ম্যাচ করে গেল, তখন এই কেস সম্পূর্ণ উল্টে গেল। এমন এক ষড়যন্ত্র সামনে এলো যা পুরো দেশকে নাড়িয়ে দিয়ে গেল। স্যার, শশাঙ্কের সেল থেকে শিবানীর সেলে কোনো কল যায়নি। এক সেকেন্ড, শশাঙ্ক মনীষকে 6:30 ফোন করেছিল। এই দেখো, এই দেখো, ঠিক আছে? ইয়েস স্যার, আর শশাঙ্ক সেটা কনফার্মও করেছে। তারপর শিবানী মনীষকে ফোন করেছিল যখন মনীষ আর শশাঙ্ক জগিং করছিল। রাইট স্যার। কিন্তু এখানে দেখো, শিবানী মনীষকে সকাল 6:25 ফোন করেছিল। হ্যাঁ স্যার। আর এটাই ছিল শিবানীর সেল থেকে করা শেষ কল। তাহলে মনীষ শিবানীর সাথে সকাল 7টায় কি করে কথা বলতে পারে, যখন শশাঙ্ক আর মনীষ জগিং করছিল? হ্যাঁ, আমি ওদের কথা শুনেছিলাম। মনীষ শিবানীর সঙ্গে কথা বলছিল। আপনি শিবানীর আওয়াজ শুনেছিলেন? আগে না, আমি অতটা কাছে ছিলাম না। যখন শিবানীর ফোন আসে তখন মনীষের ফোনে রিংটোন শুনেছিলেন? হাই হাই। হ্যাঁ শিবানী। আগে না, আমি রিং শুনিনি। ও যখন আমার কাছে আসে তখনও শিবানীর সাথে কথা বলা শুরু করে দিয়েছে। স্যার, শিবানীর সেল থেকে সকাল 6:25 মনীষের সেলে যে ফোন গিয়েছিল সেটা মনীষের ফোনে 6:25 রিসিভ করা হয়। আশ্চর্যের ব্যাপার এটাই স্যার, দুজনের সেল টাওয়ার একই, লালবাগ এলাকা, ওদের বাড়ির পাশেই। তার মানে হলো মনীষ কিছু লুকোচ্ছে। এরর হবে, কোনো টেকনিক্যাল ফল্টস আছে রেকর্ডসে। এটা কি করে হতে পারে? ইন্সপেক্টর, আমার ছেলের উপর মিথ্যে দোষারোপ করবেন না। দেখুন স্যার, আমি শিবানীর দাদা, আর আমি বলছি মনীষ এ কাজ কখনোই করতে পারে না। আপনার নিশ্চয়ই কথা ভুল হচ্ছে। ঠিক আছে, তাহলে ভুল সংশোধন করে দিচ্ছি। আপনি সকাল 6:30টার সময় জগিং করতে যান। আগে হ্যাঁ, 6:30টায়, 5 মিনিট আগে বা পরে। আপনার স্ত্রী অসুস্থ ছিল তাই আপনি ওনাকে জাগাননি, তাই তো? আগে হ্যাঁ। আপনার স্ত্রী অসুস্থ ছিলেন তাই আপনি পাউরুটি কিনেছিলেন টোস্ট বানানোর জন্য, যাতে ওনার কষ্ট না হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এত কেয়ারিং স্বামী ঘরের চাবি নিয়ে যেতে ভুলে গেল। বাড়ি ফিরে বেল বাজানোতে আপনার অসুস্থ স্ত্রী বিরক্ত হতেন না? এটা ভাবতে আমার অবাক লাগছে মিস্টার মনীষ যে আপনার স্ত্রীর সেল সুইচ অফ ছিল, ডোর বেল বাজানোতেও রেসপন্স করছিলেন না, আর আপনার কোনো টেনশন হয়নি, যখন আপনি এও জানতেন যে দুজন অচেনা লোক আপনার স্ত্রীর কাছে
পয়সা নিয়ে ঝামেলা করছিল। আপনি পুলিশকে জানাননি, ঠিক আছে, সিকিউরিটিকে ডাকতে পারতেন, ঘরে তালা ভাঙতে পারতেন, কিন্তু না, 1 ঘন্টা ধরে আপনি অফিস গেলেন, ওখান থেকে চাবি আনলেন, তালা খুললেন, ঘরে ঢুকে মৃত স্ত্রীকে দেখে পুলিশকে খবর দিলেন। হোয়াট ননসেন্স ইজ দিস মিস্টার মনীশ? এসব আপনি কি বলছেন? আপনি আমাকে এভাবে দোষারোপ করতে পারেন না। আপনি সকাল থেকে জানতেন মিস্টার মনীশ যে আপনার স্ত্রী মরে পড়ে আছে। সকাল 7টার সময় আপনার মোবাইলে কোনো ফোন আসেনি। আপনি আপনার বন্ধু শশাঙ্কের সামনে আপনার স্ত্রী শিবানীর সাথে কথা বলার স্রেফ নাটক করেছেন। হাই হাই। হ্যাঁ শিবানী। আর আপনি শিবানীর সেল থেকে আপনার সেলে সকাল 6টা 25 মিনিটে কল করেছিলেন। আপনি শশাঙ্কর সাথে সকাল 6টা 30 মিনিটে ফোনে কথা বলেছিলেন। তারপর 9টা 30 পর্যন্ত আপনার মোবাইলে কোনো ফোন আসেনি। আর শিবানীর মোবাইল থেকে সকাল 6টা 25-এর পর আর কোনো ফোন কল করা হয়নি। এখনো আপনি বলবেন যে আপনি শিবানীকে মানেননি? শিবানীকে কম্পিউটারের প্রোগ্রামিং এর মতো প্ল্যান করে খুন করা হয়েছিল, কারণ তার স্বামী তথা খুনি মনীশ ছিলেন একজন আইটি প্রফেশনাল। সে এই মার্ডারকে সাকসেসফুল করার জন্য প্রযুক্তির সব ধরনের সাহায্য নিয়েছিল, কিন্তু সেই প্রযুক্তিই তাকে পুলিশের কাছে পৌঁছে দিল। পারছিলাম না, অসহ্য লাগছিল। শিবানী, ওর প্যারেন্টস, ওর ভাই, দম বন্ধ হয়ে আসছিল আমার। প্যাচ আপ করো, প্যাচ আপ করো, প্যাচ আপ করো। আরে দরকার নেই আমার প্যাচ আপ করার, চাই না আমি ওর সঙ্গে থাকতে। একটা জিনিস আছে, ডিভোর্স। আর একটা জিনিস আছে রাগ, আর একটা জিনিস হলো প্রতিশোধ। মনীষ, আমার মনে হয় যে এবার যদি আমরা সিরিয়াসলি ট্রাই করি না, তাহলে আমাদের জীবনটা আবার করতে পারবো। হ্যাঁ, গড়তে পারবো। আর হয়তো আমরা চেষ্টা করলে ভগবান একটা মিষ্টি বেবিও দিয়ে দেবে। বিয়ের 4 বছর কেটে যাওয়ার পরও কোনো কিছুই হচ্ছিল না। এই রিপোর্টগুলো এসেছে মনীষ। আমার সব টেস্ট তো নর্মাল, আর এগুলো তোমার। পড়বো না নিজেই পড়বে? ছিঁড়ে ফেলে দাও ওটাকে। ওটা তুমি করে দাও। এইটুকু তো করতেই পারো না মনীষ? ও বারবার আমার উইক পয়েন্টে আঘাত করত, ঘুরিয়ে ফিরিয়ে সেই একই কথা। ও আমাকে ইম্পর্টেন্ট প্রমাণ করত। এত বছর ধরে তোমার মা, তোমার সব আত্মীয় স্বজন আমাকে রেসপন্সিবল বলেছে। যখনই কেউ গুড নিউজ এক্সপেক্ট করত, তোমার মা, তোমার বাবা আর তুমিও আমার দিকে দেখতে। শিবানী, এই টপিক নিয়ে আমি কোনো কথা বলতে চাই না। সরি মনীষ, কিন্তু আমি বলতে চাই। অনেক কথা বলার আছে, অনেক লোককে বলার আছে, বিশেষ করে তোমার মায়ের সাথে। উনিও তো জানুক যে ডিফেক্টিভ আমি নই, ডিফেক্টিভ ওনার ছেলে। এই রাগ দেখানোর অধিকার তোমার নেই মনীষ। আগে নিজের ট্রিটমেন্ট করাও, তারপর চোখ তুলে দেখাবে। ও আমাকে ইম্পর্টেন্ট বলতো, ওই কথাটা সবাইকে বলতে পারতো। আমার মনে শুধু ওর জন্য ঘেন্নাই ছিল, আর আমি এসব কিছু শেষ করতে চেয়েছিলাম ভালোবাসা দিয়ে। ওয়াও, এটা তো খুব সুন্দর। থ্যাংক ইউ শিবানী। আমি শিবানীর মনে আবার জায়গা করতে শুরু করি। শিবানী, ডক্টর বলেছে 6 মাস ওষুধ খেলেই সবকিছু ঠিক হয়ে যাবে। দেখো। ও মাই গড, এটা তো খুব ভালো খবর। ও মনীষ, আই এম সো হ্যাপি, আই লাভ ইউ। আই লাভ ইউ টু। ওই রিপোর্টটা নকল ছিল। ব্যাস,
শিবানীর বিশ্বাসটা অর্জন করাচ্ছিল, আর অন্যদিকে আমি ওকে মারার প্ল্যান শুরু করে দিই। আমি সব স্টেপ খুব ভেবেচিন্তে প্ল্যান করেছিলাম। আমি ওকে ভয়ানকভাবে মৃত্যু দিতে চেয়েছিলাম। ও আমাকে নপুংসক বলেছিল, ইম্পর্টেন্ট। আমি ওকে দেখিয়ে দিতে চেয়েছিলাম যে যে ওই যন্ত্রণা কাকে বলে। বসো। এইবার তো বলে দাও ডার্লিং, কি সারপ্রাইজ? সারপ্রাইজ কেউ বলে নাকি? হ্যাঁ, কাম অন মনীষ, এটা কি ছেলে মানুষই? হেসে অভিযোগ করছো মানে তুমি মজা পাচ্ছ? ভয় পাচ্ছি আমি। আমি থাকতে ভয় কিসের? দেখো মনীষ, হোয়াটস দিস নাও? এনাফ, দেখো এবার বলে দাও কি সারপ্রাইজ? বলা বারণ, অপেক্ষা করো, এটা একটা খেলা। মনীষ, আই এম নট লাইকিং দিস। দেখো তুমি এটাকে খুলে দাও, নাহলে আমি চেঁচাবো। মনীষ দেখো, আমি সত্যিই ভয় পাচ্ছি। মনীষ, মনীষ স্টপ ইট। লিসেন, আমার একদম ভালো লাগছে না। দিস ইজ হার্টিং মি। মনীষ, মনীষ কোথায় তুমি? মনীষ, আমার ভয় লাগছে। মনীষ, মনীষ, এইসব কি? ভালোবাসা। ইটস বিউটিফুল। শিবানী, একদিন এই 4 বছরের কষ্ট সব দূর করে দেব, আই প্রমিস। আমি ওর উপর কন্ট্রোল করতে শুরু করে দিয়েছিলাম, ও আমার উপর ভরসা করতে শুরু করেছিল। এটাই প্রতিশোধ নেওয়ার ঠিক সময়। আমার অজুহাত রেডি ছিল, আর সময়ও পারফেক্ট ছিল, আর ওই দিনটাও পারফেক্ট ছিল। শিবানী, শিবানী, মনীষ, একটা সারপ্রাইজ আছে। এত সকাল সকাল আমি কোনো গেম খেলতে চাই না, ওকে? এটা এত বড় একটা সারপ্রাইজ যে তোমার দম বন্ধ হয়ে যাবে। আচ্ছা, মনীষ, আমি আর অপেক্ষা করতে পারছি না। বলো না কি, প্লিজ। বলেছিলাম না তোমাকে, তোমার দম বন্ধ হয়ে যাবে। এতই মজার জিনিস ওটা। ওহ মাই গড, তুমি আমার গলার জন্য কিছু এনেছো? হ্যাঁ, এনেছি। তো বলো না কি এনেছো? মনীষ, বলো না, আমি মরে যাব। এক্ষুনি মরো না। সারপ্রাইজ না দেখে তুমি কি করে মরতে পারো?
এটা এটা তো খুব রাফ। এখন রাফ লাগছে, একটু পরে স্মুথ হয়ে যাবে। আমি ওর সেল থেকে আমার সেলে ফোন করি, যাতে আমি সেফ থাকতে পারি। আমি নিজের জন্য তৈরি হয়ে থাকলাম। এই শশাঙ্ক, ব্যাস এই 2 মিনিটের মধ্যে রেডি হয়ে যাবো। আজ আমি জগিং এ যেতে পারবো না রে। নো ওয়ে, দেখ এমনিতেই তো তুই স্লো মোশনে জগিং করিস, তারপরে আবার ঢং করছিস। চল, দেখা হচ্ছে। মানতেই হবে মনীষ, তোমার প্ল্যানিংটা খুব স্মার্ট ছিল, কিন্তু পথটা ভুল ছিল, পুরোপুরি ভুল পথ। একবার যদি বলতে নিয়ে যাও ওকে, ওর মুখ দেখতে চাই না। আমি সারা জীবন আমার বোনকে নিজের কাছে রাখতাম। ওকে মারলে কেন মনীষ? কেন মনীষ? যদি ওকে তোমার কাছে পাঠাতাম তাহলে ও সব গোপন কথা বলে দিত, সবাই জেনে যেত, আর তারপর তোমরা আমার দিকে কাদা ছুটতে, আমার দুর্বলতাকে আঘাত করতে, অপমান করতে। আমার কাছে আর কোনো উপায় ছিল না। ওকে মেরে আমি এই রহস্যটাকে একেবারে শেষ করতে চেয়েছিলাম। তুমি সব শেষ করে দিয়েছো মনীষ, সব। আমার পরিবারকে, আমার বোনকে, তোমার পরিবারকে, আর নিজেকেও। মনীষের এই হঠাৎ জেগে ওঠা প্রেম, এটাকে একটা সংকেত বলা যেতে পারে। কিন্তু শিবানী এই বিয়েটাকে টেকাতে আরো একবার চেষ্টা করে, আর তাই হয়তো এই সংকেত সে বুঝতে পারেনি। শিবানীর পরিবার যখন এই কথাটা জানতো যে শিবানী এই সম্পর্কে খুশি নয়, তখন তারা ওকে মনীষকে ছেড়ে এক নতুন জীবন শুরু করার পরামর্শ আর সাপোর্ট দিতে পারত। জানি না কেন আমাদের সমাজ এই ভেঙে যাওয়া বৈবাহিক সম্পর্কগুলিকে টিকিয়ে রাখতে এত চেষ্টা করতে থাকে। সব অপরাধ আভাস দেয়। কান খাড়া রাখবেন, প্রাণ বাঁচতে পারে। আবার দেখা হবে। নিজের খেয়াল রাখুন, ভালো থাকুন। জয় হিন্দ।